Career counseling টা দরকার to assess the student's strength, weakness, ability and their personality. সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট যারা গুরু তারা বলে দিয়েছে যে কারোর যদি ইন্টারেস্ট, এবিলিটি আর পার্সোনালিটি এই তিনটে মিক্স করে যদি তার অ্যাসেসমেন্ট করা যায় সাকসেস হবে। আমি আজকে ইঞ্জিনিয়ার হলে বা ডাক্তার হলে বা উকিল হলে পরে আমি টাকা রোজগার করবো, বাকিরা টাকা রোজগার করবো না, এটা একদম ভুল ধারণা। মানে 2030 সালের মধ্যে অলমোস্ট 30 to 30% জব উইল বি নিউ, মানে যেগুলো আগে ছিল না। এমন হতে পারে যে গ্র্যাজুয়েশন করার দরকারই নেই, সে স্কিল ডেভেলপমেন্টে চলে গেল, সে ভোকেশনাল ট্রেনিং এ চলে গেল, সেটাও করে দেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কেরিয়ার কাউন্সিলর দেবাশিস পাল। দেবাশিস দা যিনি আমাদের আজকে বলবেন যে কেরিয়ার কাউন্সিলিং বিষয়ক সমস্ত কিছু, যে সে ব্যাপারটা কি, কেরিয়ার কাউন্সিলিং জিনিসটা কি, কেন এটা জানা দরকার বা করানো দরকার, কখন করানো দরকার, আপনার নিজের কেরিয়ার বা আপনার সন্তানদের কেরিয়ার ঠিক কীভাবে সিলেক্ট করলে তারা জীবনে খুব ভালোভাবে সফল হতে পারে, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে আজকে আমি ওনার থেকে জানবো, আর আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন বিষয়টা কি। তবে চলুন সরাসরি ওনার সঙ্গে পরিচয় করে এই বিষয়গুলি জেনে নেওয়া যাক। নমস্কার দেবাশিস দা, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে পেয়ে সত্যিই ভালো লাগছে। আজকে এই যে কেরিয়ার কাউন্সিলিং এই ব্যাপারগুলো নিয়ে আপনার থেকে জানতে চাই। আর আমাদের সঙ্গে যে সমস্ত দর্শকরা আছে তারাও এই ব্যাপারটা জানে না, মানে বাংলাতে এখনো ব্যাপারটা খুব একটা চালু নেই। জাস্ট কে কি করছে না করছে, আশেপাশে লোকজনকে দেখে তারা তাদের কেরিয়ার ঠিক করে। ঠিক আছে, অমুক দাদা এই জিনিসটা নিয়ে পড়েছে বা আমার দাদা এটা নিয়ে পড়েছে তো আমিও পড়ব, তো এরকম ভাবে আমাদের কেরিয়ারটা হয়। তো আপনার এই ব্যাপারে কি মতামত দেবেন, বা আরেকটু জেনে নিই যে আপনার সম্পর্কে একটু জেনে নিই, যে আপনি হঠাৎ করে এই ব্যাপারটা কেন করতে চাইলেন। খুব ভালো প্রশ্ন সুমন। আমি অলমোস্ট 35 ইয়ার্স, আমি 35 বছর আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র পজিশনে, এবং অনেক দেশ ভ্রমণ করেছি। এবং আমার মানে যে কাজের কর্মক্ষেত্র যেটাকে বলা যায়, সেটা আমি যদিও ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে আমি ম্যানেজ করতাম, কিন্তু কমপ্লিট এশিয়া প্যাসিফিক মানে চায়না থেকে নিয়ে অস্ট্রেলিয়া অব্দি। তো এই পরিপ্রেক্ষিতে আমি প্রচুর লোকের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে, এবং এদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে আমার প্রচুর আমার ডিপার্টমেন্টের অনেক লোক নানান দেশে তারা রয়েছে, তারা অন্য অ্যালাইড ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে। তো আমি অনেক লোকের সঙ্গে কাজ করার মানে কথা বলার পরে আমি জানতে চাইছিলাম যে কীভাবে তারা কি কাজ করছে, তাদের ইন্টারেস্ট পাচ্ছে কিনা কাজে, এবং আমাকে লোকেদের অ্যাসেসমেন্ট করতে হতো। তো কোনো পার্টিকুলার কোনো কাজের জন্য কারা উপযুক্ত, সবাই তো উপযুক্ত নয়, হ্যাঁ, তার মধ্যে হয়তো 50 জন অ্যাপ্লাই করলো, কিংবা আমাকে সে অ্যাসেসমেন্ট করতে করতে তখন দেখা গেল যে অনেক ভালো ভালো ছিল ইঞ্জিনিয়ার, তারা মেনলি যাদের উপরে আমি কাজ করেছি, মেনলি ইঞ্জিনিয়ার্সরা, তারা দেখেছি যে তারা কাজ করছে, তারা মানে পার্টিকুলার ফিল্ডে করছে, কিন্তু কোনো একটা ব্যাপারে হয়তো তারা ইন্টারেস্ট পাচ্ছে না, বা তারা ওই ফিল্ডে কাজ করেছে হয়তো 4 বছর 5 বছর, কিন্তু তা সত্ত্বেও তার প্যাশন আসেনি, মানে সেই কাজের ওপর যে ভালোবাসাটা, সেই কাজের ওপর যে দখলটা, সেটা তাদের এখনো আসেনি। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ ভালো স্কোর করেছে, ভালো জায়গা থেকে পাস করেছে, কিন্তু এটা রিজনটা কি? তখন আমি প্রথমে ভাবলাম যে হয়তো ছোটখাটো কোনো পার্সোনাল ইস্যু হতে পারে, কি অন্য কিছু হতে পারে। তারপর আমি যখন ওদের সঙ্গে আরো বেশি কথা বললাম, ওদের একটু কাউন্সেলিং করানোর চেষ্টা করলাম যে কেন, মানে কি ব্যাপারে এগুলো, তখন আমি জানতে পারলাম যে ওদের অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আর কোর ইন্টারেস্ট বলো বা যে প্যাশনটা বলো, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, ওটা কমপ্লিটলি অন্য। মানে কেউ হয়তো গান বাজনার উপর প্রচন্ড প্যাশন, কিন্তু ইঞ্জিনিয়ার। কারো হয়তো মানে সে গান বাজনা মানে সে ইঞ্জিনিয়ারিং করে, তার মানে আমাদের চাকরি করে তার রোজগারের জন্য, তার ফ্যামিলি কে বাচ্চাদের পড়াশোনা আছে, কিন্তু তার
ইন্টারেস্ট বা প্যাশনটা কমপ্লিটলি অন্য, ঠিক আছে? সেই যা করতে চাইতো ছোটবেলার থেকে সেটা কিন্তু ও কর্মক্ষেত্রে হিসেবে, মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে একটা লোকের যে প্যাশন বা ইন্টারেস্ট, প্যাশনের বাংলা বলতে গেলে হ্যাঁ প্যাশন, যার যেটা শুধু ইন্টারেস্ট নয়, মানে গভীর ইন্টারেস্ট, মানে আমি এটার উপরে ঝাঁপিয়ে পড়বো। কেউ যদি আঁকে, ওকে, সেটা তার প্যাশন, মানে আমি আঁকি, কিন্তু সেটা নিয়ে কোনদিন ভাবিনি যে এটা নিয়ে তার কেরিয়ার হতে পারে। ওকে ওকে, তো কেরিয়ারের জন্য ভেবেছে যে কেরিয়ার আলাদা, আমার ইন্টারেস্ট আলাদা, এটা কিন্তু নয় একেবারেই। তো এই জন্য এই করতে করতে আমি দেখলাম যে প্রচুর লোককে, ওকে, তাদের কেরিয়ার আর ইন্টারেস্ট আর তাদের যে এবিলিটি, পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেক লোকের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আছে, প্রত্যেকটা লোক আলাদা। আমাদের অ্যাজ পার গ্লোবাল অ্যাসেসমেন্ট, ওকে, এবং এটা সাইকোলজিক্যাল ব্যাপার, 16 রকমের পার্সোনালিটি আছে। 16 রকমের পার্সোনালিটি আছে, ওকে। তো আমি যেটা বলছি আর কি, এই পার্সোনালিটিকে দুভাগে ভাগ করে, ওকে, যে একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্টটা জেনারেলি বহির্মুখী যারা ক্যারেক্টার, এবং প্রত্যেকটা 16 রকমের যে ক্যারেক্টার আছে, ওকে, এই 16 রকমের ক্যারেক্টারের মধ্যে কিন্তু প্রত্যেকটারই মধ্যে পজিটিভ আর কিছু নেগেটিভ আছে, এটা রকমের আছে। তো কি হয়, এই করতে করতে আমার একটা ইন্টারেস্ট গ্রো করলো যে এটা, এবং আমি লাস্ট ফিউ ইয়ার্স, মানে বেশ কয়েক বছর ধরে, ধরো 8-9 বছর ধরে আমি এই কেরিয়ার কাউন্সিলিংটা করেছি উইদিন আওয়ার ফ্যামিলি, মানে আমার পরিবারের মধ্যে, এবং বাইরে আমার যারা সহকর্মী ছিল তাদের ছেলে মেয়ে কয়েকজনের করেছি। কিন্তু তখন আমার কাছে কোনো অ্যামুনেশনস বা টুলস ছিল না। টুলস মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো সায়েন্টিফিক ওয়েতে অ্যাসেসমেন্ট করা, মানে একটা ছেলে বা মেয়ে সে যখন পড়ছে, কি হয়, যখন বাচ্চারা বড় হতে থাকে, ধরো 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16, ওকে, 16 থেকে 17, 18, এই 16 থেকে 18 অবধি এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, ওদের মধ্যে এক তো হরমোনাল চেঞ্জেস হয়, প্লাস সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস হতে থাকে। কি হয়, ওটা মানে যে রোলার কোস্টার আছে না, মানে এরকম ভাবে একবার এদিক ওদিক যায়, এরকম যায়, তো ওদের মনটাও সবসময় এরকম হতে থাকে, ঠিক আছে? তো এই এরকম তুলতে থাকে। এটা কিন্তু বাবা মা হিসেবে খুব জানা দরকার, প্রত্যেক বাবা মার জানা দরকার। 16 থেকে 18 ইজ এ ভেরি ভেরি বেশি, মানে কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট স্টেজ। তখন ওদের নানান রকম কেরিয়ার, সবাই বলে পড়াশোনা করো, এই করো, নানান ইয়েতে করো, শুধু পড়ার ওপরে। সেই জন্য এই পিরিয়ডটাতে ওদের খুব ভালোভাবে অ্যাসেসমেন্ট করা উচিত যে কিভাবে কোন লাইনে গেলে সে জীবনে সাকসেসফুল হবে। কারণ আমাদের লাইফে আমার কেরিয়ারটা কি, কেরিয়ার হচ্ছে আমাদের অকুপেশনাল লাইফে পৌঁছতে গেলে অকুপেশনটা কি, মানে আমরা যেটা নিয়ে আমাদের রুজি রোজগার, বাংলায় বলতে গেলে আমাদের রুজি রোজগার। আমি কোন রুচি বা কোন লাইনে পড়াশুনো করলে বা কাজ শিখলে আমার মতো, আমার যে ইন্টারেস্ট, আমার যে এবিলিটি, আমার যে পার্সোনালিটি, এই তিনটে জিনিস ম্যাচ করে, ওকে, আমি কোন লাইনে পড়াশুনো করলে বা কোন লাইনে কাজ শিখলে আমি আমার মানে কর্মক্ষেত্রে সিদ্ধি লাভ করবো। এটা হলো সোজা বাংলায় কথা। তো এই জিনিসটা কিন্তু 16 বছর বয়স থেকে করা উচিত, ওকে, কারণ 16 বছরের আগেও করা উচিত, যে কোন স্ট্রিমটা সে সিলেক্ট করবে। কারণ আমি যদি মনে করি যে আমি পড়াশোনা, কেউ যদি মনে করে যে বাচ্চাটা পড়াশোনা করবে, সবাই চায় যে আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিংবা আজকাল যত মডার্ন কেরিয়ার পাথ আছে সেটা ফলো করুক, তাতে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, বাইরে যেতে পারবে, এ করতে পারবে, ও করতে পারবে। সো কি হয়, আচ্ছা, তাহলে যেটা বললেন যে কেরিয়ার কাউন্সেলিংটা করবার দরকার 16 থেকে 18, মোটামুটি মানে 10 থেকে 12, এই সময়ের মধ্যে প্রথম তাদের যা ইন্টারেস্ট সেই অনুযায়ী এটা করা উচিত। নেক্সট যেটা আসছে, যে সবাইকে দেখে যেটা হয় যে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং করলে খুব ভালো, ডাক্তারি করলে খুব ভালো, তো সেইভাবে সবাই চলে যায়।
তার বদলে অন্য কিছু একটা করা যেটা তার নিজের ইন্টারেস্ট থেকে আসছে। এক্স্যাক্টলি, তুমি ঠিক কথাই বলেছ। কি হয়, যে কোনো ক্লাসে, ওকে, ধরো এখনকার নতুন ক্যারিকুলাম অনুযায়ী, ওকে, ক্লাস 9 থেকে স্ট্রিম সিলেক্ট করতে হয়। ওকে, ঠিক আছে। তো আগে যেরকম ছিল যে 11-12-এ তুমি সায়েন্স আর্টস পড়বে কি কমার্স পড়বে কি হিউম্যানিটিস পড়বে, ওটা ডিসাইড করতে হতো, তারপরে গিয়ে ওই নিয়ে কাজ করতে হতো। তো জেনারেলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখলো এটা ঠিক নয়, কারণ আমাদের এডুকেশন পলিসিটা 2020-তে একটা চেঞ্জেস এসছে, এবং যেটাকে বলা হয় এনইপি 2020। ওকে, তো এনইপি 2020 ইজ নাথিং বাট, মানে ওটাকে বলা হয় যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটা করা হয়েছে পৃথিবীর যতগুলো পাশ্চাত্য দেশগুলো যেগুলো আছে, যেগুলো ডেভেলপ কান্ট্রি, ইউএস আছে, ইউকে আছে, আরো দু একটা কান্ট্রি আছে, সেখানকার এডুকেশন প্যাটার্ন কে একদম ইন্ডিয়ার প্যাটার্নের সঙ্গে একদম বরাবর করা, যাতে এখানকার স্টুডেন্ট এখানকার পাস করলো, সে যেই পাস করুক না করো, আজকে যদি সে মানে সিবিএসই তে ক্লাস 10 পাস করে, কে 12 পাস করে, সে ওখানকার 12 এর একদম প্যারালাল হবে। আগে সেটা হতো না। তো এই জন্য এই এনইপিটা চালু করা হয়, এবং এনইপিতে করা হয়েছে যে যে যেই স্ট্রিমে পড়বে সেই স্ট্রিমের ওপরে পুরোপুরি দখল নিয়ে সে তারপর গ্র্যাজুয়েশনে যাবে। ওকে, ঠিক আছে, যে যার জন্য এখন স্ট্রিম সিলেকশনটা হয়ে গেছে হচ্ছে 9, 10, 11, 12। এখন কিছু কিছু স্টেটে এটা এখনো বলবৎ হয়নি, কিছু কিছু করছে, কিছু কিছু এখনো দেরি আছে। তো ধরে নিলাম যে ক্লাস 11 থেকে এটা হচ্ছে, তাহলে যদি যেখানে 11 থেকে 11 স্ট্যান্ডার্ড থেকে স্ট্রিম সিলেকশন করতে হবে, সেখানে তাকে 10 তে ফাইনাল এক্সামের আগে তার মেন্টালি ঠিক করে নেওয়া উচিত যে সে কোন স্ট্রিমে পড়ছে। ঠিক আছে। তো আর যদি মনে হয় না স্কুল সিলেক্ট করে দেবে যে 9, 10, 11, 12 মানে 9 থেকেই স্ট্রিম সিলেক্ট করতে হবে, তাহলে 8 এর এন্ড অফ 8 মানে ক্লাস 8 এর শেষের দিকে স্ট্রিম সিলেকশনটা করে দিতে, মানে স্কুল যখন চাইবে যাবে। এখন কি হয়েছে, এই ক্যারিয়ার কাউন্সেলিংটা ইটস নট এ মানে এই কাউন্সেলিংটা শুধু নতুন নয়, মানে এটা কিন্তু কনসেপ্টটা নতুন, আর ইম্পর্টেন্সটা এখন বাড়ছে। তার কারণ আমি একটু পরে বলবো, কিন্তু এটা কিন্তু বহু আগে থেকে হয়েছে। ওকে, বাইরের দেশে এটা বহু আগে থেকে হয়েছে, এবং ইন্ডিয়াতে প্রথম রাজ্য যে ক্যারিয়ার কাউন্সেলিং এর উপর সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হলো সিকিম। শুনলে অবাক হবে, সিকিম। ইয়েস, সিকিম আজ থেকে 15 বছর আগে ওরা যখন মানে দেখলো যে আমাদের এখানে অনেক লোক রয়েছে, মানে হিউম্যান রিসোর্স যেটাকে বলে, অনেক লোক রয়েছে, এবং তারা কি করছে, তারা শুধু শুধু মানে খেতি খামারি কাজ করছে, আর আমাদের এখানে বড় কোনো ইন্ডাস্ট্রি হতে পারে না, কারণ পাহাড়ি জায়গা, ওখানকার ইন্ডাস্ট্রি অন্যরকম করতে হবে। তো এদের কিভাবে কাজে লাগানো যায়, যারা পড়াশুনো করছে কিভাবে, তো এইটা নিয়ে ওরা অনেক কাজ করেছিল, এবং ওরা এই ক্যারিয়ার অ্যাসেসমেন্টটা করতো, মানে যারা হাই স্কুল যারা করে আর কি, তাদের উপর করে ওরা কি করলো, ওরা যেই কোর্সগুলো মানে যারা যেভাবে সিলেক্ট হলো, মানে কাউর হয়তো স্পেসিফিক মানে ওই অ্যাসেসমেন্ট করার পরে দেখা গেল একজনকে এই লাইনে গেলে সে ভালো করবে, আরেকটা লাইনে গেলে, তো যেগুলো ওই স্টেটের মধ্যে আছে, যেই ইন্ডাস্ট্রিগুলো ওখানে হতে পারে, সেখানেই লোকজনকে ওইখানে রাখলো। ওকে, বাকি যারা এলো, যেমন ধরো জার্নালিজম, কাউর এলো হয়তো জার্নালিজম করলে সে ভালো করবে, বা মিডিয়াতে গেলে ভালো করবে, বা এরকম একটা তার অ্যাসেসমেন্ট এলো কোন পার্টিকুলার স্টুডেন্টের। জার্নালিজম আরে তো সিকিমে খুব একটা বিরাট কিছু করতে পারবে না, ঠিক আছে না। হসপিটালিটি ইন্ডাস্ট্রি মানে হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি হলে সেখানে কাজ পেয়ে যাবে, কিন্তু জার্নালিজম তাকে অন্য জায়গায় গিয়ে করতে হবে। সিকিম করতো কি আগে, এখন কি ওদের রুল আমি জানি না, মানে এটা শুরু হয়েছে, শুরুর ব্যাপারটা মানে হিস্ট্রিটা বলছি, ওরা ওই স্টুডেন্টগুলোকে বাইরে পড়ার জন্য লোন দিত। ওকে, হ্যাঁ, বাইরে পড়ার জন্য,
হ্যাঁ অন্য স্টেটে, যেমন দিল্লি গেল, কেউ কলকাতা গেল, কেউ অন্য জায়গায় গিয়ে যেই জিনিসগুলো ওদের স্টেটে হবে না ঠিক মতো, তারা ওইখানে বাইরে মানে পড়ার জন্য তারা ওই লোন নিয়ে চলে যাবে। এবার ওখানে যখন ও পড়াশোনা করার পর চাকরি পেলো বা কাজ পেলো বা ইয়ে করলো, যখন প্রফেশনে এলো, তারপর আস্তে আস্তে লোনটা শোধ করে দেয়। তাহলে কি হবে, লোনটা কিন্তু শোধ দিতেই হবে। তাহলে কি হবে, সেই লোনটা আবার পরের জন্য ওইটাকে লাগবে। সেই জন্য এই জিনিসটা কিন্তু খুব সুন্দর এই সিস্টেমটা তৈরি হয়েছিল। তো এইটা করার পরে এখন কি হয়েছে, এখন সিবিএসসি ক্যারিকুলামে, আমি জানি না আইসিএসসি করছে কিনা, সিবিএসসি ক্যারিকুলামে এই অ্যাটলিস্ট একটা ব্যাপারে তাকে সিলেক্ট করতে, স্ট্রিম সিলেকশন। ওরা একটা টেস্ট নিয়ে, অ্যাসেসমেন্ট নিয়ে ওরা স্ট্রিম সিলেকশন একটা টেস্ট নেয়, তাতে বাবা মাকে ডাকে, মানে প্যারেন্টস মিটিং যেটা হয়, স্টুডেন্টকেও বসিয়ে ওরা একটা কাউন্সিলিং করিয়ে দেয় কি ভাই তুমি এই স্ট্রিমে গেলে তুমি ভালো করবে, এই স্ট্রিমে গেলে তুমি ভালো করবে, তোমার ভালো ম্যাথে খুব ভালো আছে, মানে ফিজিক্সে খুব ভালো আছে, তুমি এই নিয়ে পড়াশোনা করো। কারোর হয়তো ওগুলোতে খুব একটা স্ট্রং নয়, তাকে বললে হয় তুমি আর্টস নাও বা কমার্স নাও। মানে এই যে অ্যাসেসমেন্টটা, এটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে সিবিএসইতে, কিন্তু স্টেট বোর্ডে এটা এখনো নেই। ঠিক আছে, তো যার জন্য লোকে কি করে, দে গেট ইনফ্লুয়েন্সড। মানে আমাদের সোসাইটিতে মানে হেল্প করার লোকের থেকে ইনফ্লুয়েন্সার বেশি, সে সোশ্যাল ইনফ্লুয়েন্সারই বলুক, বাবা মাই বলুক, সবাই মানে তো বন্ধু বান্ধব বলুক, আত্মীয় স্বজন বলুক, তারা তাকে ইনফ্লুয়েন্স করে দেয় যে তুমি এইটা করো, এইটা করলে এইটা হবে, এইটা করলে ওইটা হবে, না 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 অমুকের ছেলে এই করেছে তো তুমিও এইটা করো, এটা করলে ভালো হবে। বা ও নিজেও ইনফ্লুয়েন্সড হয়ে যায় যে আমার পাশের বাড়ির দিদি এয়ার হোস্টেস, ওকে খুব সুন্দর ড্রেস ফ্রেস করে, সে ভালো শিখেছে, খুব স্মার্টলি ইংলিশ বলে, সে ভালো জায়গায় কাজ করছে, ওকে প্রচুর টাকা মাইনে পাচ্ছে, আমিও এয়ার হোস্টেস হবো। সো দিস ইজ অ্যান এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বলে। ঠিক আছে, তো ইনফ্লুয়েন্স নানান রকম আছে, তো এগুলো হচ্ছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দিয়ে এটা। তো ওইখানে ইনফ্লুয়েন্সড হয়ে যায় বাচ্চারা। তো এমনিতে ওই এজটা একটু ভার্নারেবল, কি ওই টাইমে অনেক কিছু তাদের চেঞ্জেস হয়, অনেক কিছু মানে মনের মধ্যে থাকে, প্লাস ইনফ্লুয়েন্স, এইটা নিয়ে একটা কনফিউশন হয়ে যায়। তো সেই টাইমে যদি সত্যি সে কেরিয়ারের কোন পার্টিকুলার কেরিয়ারে তাও যাবে, সেটা যদি ডিসাইড করতে চায়, তাহলে আমি বলবো যে এটা মানে ইংলিশে বলে যে ইট শুডন্ট বি বাই চয়েস, শুডন্ট বি বাই চান্স, ইট শুড বি বাই চয়েস। ওকে, মানে তুমি অনেক ইনফরমেশন গ্যাদার করে এবং তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি ওই লাইনটা সিলেক্ট করো। এন্ড একদম একটা ভুল কথা যে আমি আজকে ইঞ্জিনিয়ার হলে বা ডাক্তার হলে বা উকিল হলে পরে আমি টাকা রোজগার করবো, বাকিরা টাকা রোজগার করবো না, একটা একদম ভুল ধারণা, কমপ্লিটলি। কারোর যদি এবিলিটি থাকে, আমি এখনো বলছি, কারোর যদি এবিলিটি থাকে এবং সে যদি কারেক্ট লাইনে যেতে পারে, কারেক্ট মানে পড়াশুনো করি বা যেটা শিখবে সেটা যদি করতে পারে, স্কাই উইল বি দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট ফর হিম। কারণ কি, হি হ্যাজ গন টু দ্য, মানে ও ওই পথটাই নিয়েছে যেখানে গেলে ও একদম সঠিক রাস্তায় পৌঁছতে পারবে। এটা কিভাবে করা হয়? তো বেসিক্যালি যে অ্যাসেসমেন্ট মানে এইটা, এই যে কেরিয়ার কাউন্সেলিং যারা করবে না তাদের কি হবে? কিছুই হবে না। কেরিয়ার কাউন্সেলিংটা দরকার টু অ্যাসেস দ্য স্টুডেন্টস স্ট্রেংথ, উইকনেস, এবিলিটি অ্যান্ড দেয়ার পার্সোনালিটি। কারণ এমনিভাবে আমরা সবাইকে বুঝতে পারি না। কেরিয়ার অ্যাসেসমেন্ট করলে তার কোন দিকে স্ট্রেংথ আছে, কোন দিকে উইকনেস আছে, এবং সেই ডিসিশনটা কিন্তু তাদেরই নিতে হবে। এবং আমাদের ভারতবর্ষে যেহেতু এখনো পর্যন্ত মানে হায়ার এডুকেশনটা বাবা মারাই ফান্ড করে, বাবা মারাই পয়সা দেয়, তারা গ্র্যাজুয়েশনে কলেজে ভর্তি হয় কি হায়ার স্টাডিজ করলো বা মোটামুটি আবার অনেকে স্কলারশিপও ডেফিনেটলি পায়। তো সেই জন্য বাবা মা এবং স্টুডেন্টকে দুজনকেই একই স্টেজে আসতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে, কি তারা মোটামুটি জানবে যে হ্যাঁ ওর স্ট্রেংথটা কি। ওদের উপরে জোর করে কোনো কিছু করানোটা খুব একটা ভালো হবে না। আমি একটা এক্সাম্পল দিই,
আমি জাস্ট লাস্ট 2 মাস আগে আমরা কলকাতায় যাচ্ছিলাম। তো ইন্ডিগো এয়ারলাইন্সে ওই পেছনে ওদের ওই ইয়ে থাকে না, ওই কি বলে ম্যাগাজিন গুলো, এমনি উল্টাতে 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 হঠাৎ একজনের ছবি এবং কি ব্যাপার যে ভদ্রলোক মানে পাইলট, তার ছবি এবং তার ডিটেলস বেরিয়েছে। এমবিবিএস ডাক্তার, 35 ইয়ার্স ওল্ড। তো মানে ও 35 বছর বয়সে ও ভাবলো যে আমার দ্বারা ডাক্তারি হবে না, আমি ডাক্তারি পড়াশোনা করেছি, সব ঠিক আছে। ওর প্রথম থেকে প্যাশন ছিল বা ওর ছিল পাইলট হবে। ও এতদিনের কাজ করে যে টাকা জমিয়েছিল সেই দিয়ে ও পাইলট ট্রেনিং নিল এবং ও খুব ভালো করলো পাইলট ট্রেনিং এ। ওকে করে তারপর কি বলে এখন পাইলট হিসেবে, ওকে কো পাইলট হিসেবে বা ফার্স্ট অফিসার হিসেবে ও ইন্ডিগো এয়ারলাইন্সে বিমান চালায়। তো দেখো কোথা থেকে ছিল আর কি হবে। সেই জন্য এই জিনিসগুলো, এই যে কার্বন হতো, যদি আগে অ্যাসেসমেন্ট করা হতো, যদি নিয়ে জানতো এটা, তাহলে ডাক্তারিটা বেকার হয়ে গেল না, এতগুলো টাকাও গেল প্লাস এতগুলো বছর নষ্ট হলো। সেই জন্য আমার সাজেশন হচ্ছে যাই করুক না কেন একবার অ্যাসেসমেন্টটা করিয়ে নেওয়াটা বেটার এখনকার পরিপ্রেক্ষিতে। কারণ এখন আমি যেটা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এইসবগুলো আসার পর 2030 ওকে মানে 2030 সালের মধ্যে অলমোস্ট 30 to 30% জব উইল বি নিউ, মানে যেগুলো আগে ছিল না। মানে মার্কেটে যে জবগুলো থাকবে আর কি, যেই টাইপের কাজ থাকবে সেগুলো সবকিছুই কিন্তু নতুন ধরনের কাজ হবে। এবং ইঞ্জিনিয়ারিংও তুমি দেখবে একটু যদি লক্ষ্য করো, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা কিনা 10 বছর আগে, যে কলেজগুলো 10 বছর আগে শুধু ইঞ্জিনিয়ারিং করাতো, এখন সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো অনেক সাবজেক্টস ইয়ে করছে। যেমন মানে নর্মাল সায়েন্স, আর্টস, কমার্স, মানে সায়েন্স, হিউম্যানিটিস ওইসব সাবজেক্টগুলো কাজ করছে, মাস্টার মানে ম্যানেজমেন্ট করাচ্ছে এবং নতুন কোর্স আনছে যেগুলো কিনা ভবিষ্যতে কাজে লাগবে। সেই জন্য ভবিষ্যৎ কি, মার্কেটটা কি হবে সেইটার উপর বেস করে কিন্তু পড়াশোনাটা ডিসিশনটা নেওয়া উচিত। এবার সে চাকরি পাবে কি পাবে না, কিভাবে করবে, তার যদি এবিলিটি থাকে, ওখানে যদি স্ট্রেন্থ থাকে 100%। এটা আমি বলছি না, এটা অ্যাসেসমেন্ট বলে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট যারা গুরু তারা বলে দিয়েছে যে কারোর যদি স্ট্রেন্থ উইথ মানে ইন্টারেস্ট, এবিলিটি আর পার্সোনালিটি, এই তিনটে মিক্স করে যদি তার অ্যাসেসমেন্ট করা যায় সাকসেস হবে। আর এই অ্যাসেসমেন্টটা আজকাল অনেক জায়গায় সবাই করে, অনেকেই করে, অনেক কেরিয়ার কাউন্সিলর আছে। জেনারেলি এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস করে। ওকে হ্যাঁ, রিজনিং টেস্ট এইগুলো মোটামুটি বেরিয়ে যাবে যে কি মানে কোনটা স্ট্রেংথ কোনটা উইকনেস। ওকে, এটা কি এমন কোনো ব্যাপার আছে যেটা ইংলিশে করতে হবে? যেমন যে টেস্টগুলো হলো সেগুলো ইংলিশ, তাহলে যদি ইংলিশে যারা বাংলা মিডিয়ামে পড়ছে তারা কিভাবে? এখনো পর্যন্ত যেই টেস্টগুলো হয় সেগুলো সবকিছুই কোশ্চেনগুলো কিন্তু ইংলিশেই থাকে। ওকে, অনলাইন টেস্ট হয় এগুলো? অনলাইন টেস্ট হবে, অনলাইন টেস্ট, অফলাইন টেস্ট যেটা হয়, কিন্তু আমি যেটা করি সেগুলো সবই অনলাইন হবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস। ঠিক আছে, তো ওইগুলো কোশ্চেনগুলো ইংলিশেই আসে। যেহেতু এটা স্কুলের স্টুডেন্ট, ওকে, কাজেই যারা বাংলা মিডিয়ামে পাস করছে তাদের জন্য খুব অসুবিধা হওয়ার কথা নয়, সিম্পল কোশ্চেন। কিছু কয়েকটা মানে রিজনিং টেস্ট থাকবে, এটার পরে এটা হলে কি হবে, তোমার ইন্টারেস্টটা কি, ওখানে কয়েকটা লিখতে হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তাদের অনুরোধ করব যে তারা যাতে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে নেয়। আর এরপরে যদি আরো কিছু প্রশ্ন আসে যেটা নিয়ে যদি মনে হয় যে আরো একটা ভিডিও করার দরকার, হ্যাঁ তাহলেও না হয়। হ্যাঁ, আসলে ক্যারিয়ার কাউন্সেলিংটা এই জাস্ট 30 মিনিটে হওয়ার কথা না। ক্যারিয়ার কাউন্সেলিং একটা ভীষণ বড় সাবজেক্ট। বিষয়টা কি সেটা কি
সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি, কতটা হয়েছে আমি জানি না, কিন্তু এর অনেকগুলো ভাগ আছে। তো পরবর্তীকালে ইচ্ছে আছে যে এক একটা ভাগ নিয়ে আমি কথাবার্তা বলবো। যেমন ধর সায়েন্স কেউ যদি পড়তে চায়, কেউ যদি পিসিবি নিয়েছে, কেউ পিসিএম নিয়েছে, তার কি করা উচিত, কতগুলো লাইন আছে, কোথায় পড়বে, কি করবে, সেই ব্যাপারে আমি পরে বলার চেষ্টা করব। ওকে। আর আপনার কি কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক চ্যানেল হোক, এগুলো কিছু আছে কি? ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, সেগুলোতে হ্যাঁ এগুলো মানে ভবিষ্যতে আপডেটেড হতে থাকবে। নতুন নতুন কেরিয়ার এবং নতুন নতুন যে কত রকমের কেরিয়ার পাথ হচ্ছে আধুনিক, যেগুলো আজ থেকে 5 বছর পরে কাজে লাগবে, সেগুলো লাগবে। ওকে, বলে একটা আছে, অনেকেই হয়তো জানে না, স্পোর্টস সায়েন্স। এরকম অনেক কিছু আছে, অনেক স্পোর্টস সায়েন্স আছে, ল আছে, ল এর অনেক রকম হ্যাঁ, যেগুলো কর্পোরেট ল অনেক আছে। সেজন্য কেউ যদি লিগ্যাল সাইডে থাকে, সে কোথায় পড়বে, কিভাবে পড়বে, কোন পরীক্ষার জন্য সে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, সমস্ত ওভারঅল খুবই ভালো লাগলো আজকের কথা বলে। অনেক কিছু আমি নিজেও জানতে পারলাম, এত সামান্য কিছু জানতাম, যতটা বললেন তার সামান্য কিছু জানতাম। আর যারা ভিডিও দেখছেন তারাও নিশ্চয়ই একই অবস্থায় থাকবে, খুব কম লোকই ব্যাপারটা জানে। তো হ্যাঁ, এটা আস্তে আস্তে ইম্পর্টেন্সটা পাচ্ছে, কারণ যে বললাম মার্কেট চেঞ্জ হচ্ছে। যারা সময় নষ্ট করে লাভ নেই, মানে একটা ছেলে বা মেয়ে সে 3 বছর পড়লো কি 4 বছর পড়লো, এখন তো 4 বছর হয়ে গেছে গ্রাজুয়েশন। ওকে, এমন হতে পারে যে গ্রাজুয়েশন করার দরকারই নেই, সেই স্কিল ডেভেলপমেন্টে চলে গেল, সে ভোকেশনাল ট্রেনিং এ চলে গেল, সেটাও করে দেওয়া যাবে। সেটাই, মানে গড়ে পড়তা সবাই আর্টস পড়ছে, কমার্স পড়ছে, এটা করে কোনো লাভ নেই প্র্যাকটিক্যালি। তারপরে ওই বেকারই বাড়ে, গ্রাজুয়েট বেকার। সেটাই বলছি যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, আজ থেকে 30 বছর মানে 5 বছর কি 6 বছর পরে, এই 10 বছর পরে কোথায় থাকবে, সেই অনুযায়ী পড়াশোনা করাটা বা কাজ শেখাটা ওইভাবেই দরকার। তাহলে যদি কারো কোনো প্রয়োজন হয়, দেবাশিস দার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আর তার ওয়েবসাইট যেগুলো আছে সেখান থেকে। আর দেবাশিস দাকে অনেক ধন্যবাদ, নমস্কার।